হোয়াট আ ম্যাচ। ফিফা 2026 নিয়ে দেশ রূপান্তরের নিয়মিত আয়োজন দেশ রূপান্তর প্রেজেন্স স্ট্রাইকার স্পন্সর্ড বাই ফিনিক্স ফাইন্যান্স। তাসনুভা মোহনা আছে আজকের হোস্ট। ওয়েলকাম টু দ্য শো। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ, সত্যি মানে বলতেই হবে। গ্যাব্রিয়েল মার্টিনেলি, এনরিক, ক্যাসিমারো কিংবা ভিনিসিয়াস জুনিয়র কেউই নয়, বরং কালকে জাপান ভার্সেস ব্রাজিলের ম্যাচে সবচেয়ে সফল তারকা ছিলেন কার্লো আনচেলত্তি। কেন বলছি? এই কথার উত্তর বোধহয় আমাকে নতুন করে আর দিতে হবে না। যারা জাপান এবং ব্রাজিলের ম্যাচটি কালকে দেখেছেন তারা সবাই জানেন যে শুধুমাত্র কোচের ডিসিশনের কারণেই কিন্তু কালকে খেলার মুডটা একেবারে ঘুরে গেছে। আর তারপর পরই জার্মান ভার্সেস প্যারাগুয়ে এবং নেদারল্যান্ড ভার্সেস মরক্কো, কি ম্যাচ আমরা দেখলাম। সত্যি মানে সবচেয়ে বড় পরাক্রমশালী যে দলগুলো সেগুলো এইভাবে পিছিয়ে পড়বে সেটা হয়তো স্বপ্নেরও বাইরে ছিল আমাদের। এইসব নিয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে আমাদের সেটে আছেন দুজন অতিথি, আছেন নির্মাতা জীবন শাহাদাত এবং অভিনেত্রী মাহিরা হাসান। ওয়েলকাম টু দ্য শো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম মাহিরা, কেমন আছেন? খুব ভালো আছি, ভালো লাগছে এখানে এসে। ব্রাজিলের জার্সি, সো ব্রাজিলের সাপোর্টার আর ইংল্যান্ডের সাপোর্টার, ঠিক আছে? কেন ইংল্যান্ডের সাপোর্টার? যখন আমি কৈশোরে ফুটবল খেলি তখন আমার আইডল ছিল ডেভিড বেকহাম। তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম। এরপরে মাইকেল ওয়েনকে ফলো করতাম। আমার পাড়াতে এখনো ইংল্যান্ডের একটা মাত্র ফ্ল্যাগ ওড়ে, সেটা আমি ওড়াই। আর ইংল্যান্ডের খেলা তো আসছে, ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো। ডিআর কঙ্গোর খেলা রয়েছে, আজকেই খেলা রয়েছে। দেখবো কি রেজাল্ট দাঁড়ায়। শুভকামনা রইলো আগে থেকে ইংল্যান্ডের জন্য। ইংল্যান্ড তো একটা খুবই ভালো দল, শক্তিশালী দল। সো একটা তো মানে টেনশন না, আমি বলবো যে এক্সপেকটেশন থাকবে যে ইংল্যান্ড জিতবে। লেটস সে ব্রাজিল ভার্সেস জাপানের খেলায় ব্রাজিল জিতে গেল 2-1 গোলে। কেমন লাগছে মাহিরা? খুবই দারুণ, দুর্দান্ত একটা মানে কি বলবো, খুবই উচ্ছ্বাস এবং দুর্দান্ত একটা অভিজ্ঞতা। খুব ভালো লাগছে কালকে যেভাবে খেলাটা হয়েছে, আসলে যেভাবে লড়াকু পর্যায়ে খেলাটা হচ্ছিল, আসলে সেখান থেকে জিতে যাওয়ার খুশিটা আসলে সত্যি অনেক মানে অনেক বেশি আনন্দের। একটু কি চাপে ছিলেন ব্রাজিলের সাপোর্টার হওয়ার কারণে? সবাইকে একটুখানি, আর্জেন্টিনার সাপোর্টাররা বিশেষ করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা থাকে তারা কি খুব বলছিল কি কি গোলটা তো খেয়েই গেলে, এখন কি হবে? একদম ওইটা একটু চাপ ছিল, অবশ্যই ছিল। কারণ লাস্ট যে অভিজ্ঞতাগুলো ছিল আমাদের ব্রাজিলে, সেই জায়গা থেকে আর শুরুতে আরেকটু বলতে চাই, যেটা বলতে চাই জাপানকে নিয়ে বলতে চাই, বা শুরুতে যেভাবে কালকে খেলাটা শুরু হয়েছিল সেখান থেকে একটু না অনেক বেশি চাপে ছিলাম। আর আর্জেন্টিনার চাপ তো সবসময় থাকে, তারা তো বলার জন্য রেডি থাকে, 7 আপ বলতেই থাকে। বিশেষজ্ঞরা কিন্তু একটা কথা বলেছেন যে প্রথম 5-10 মিনিট বা 15 মিনিট ব্রাজিল যেভাবে খেলেছে সেটা দেখে কিন্তু সবাই আসলে একটুখানি টেনশনেই পড়ে গিয়েছিল যে কেমন খেলছে ব্রাজিল, যে না জানি কি হয়। কারণ জাপান যেভাবে খেলেছে বা যেভাবে ডিফেন্স দিয়ে তারা খেলেছে, সেই জায়গা থেকে আসলে আমাদের খুবই মনে হচ্ছিল যে না হয়তো আমাদের চুপে যাওয়াটা বা তারপরেও যে একেবারে হতাশ হয়ে গেছে সেটাও না। আমরা ভেবেছিলাম যে না ঠিক আছে, কনফিডেন্স ছিল যে ভালো করবে, জিতবো। রাইট, একদম। জীবন ভাই, আপনার কাছে জানতে চাইবো যে গতকালকের ব্রাজিল ভার্সাস জাপানের খেলায় জাপান যেভাবে খেলেছে, জাপানের অ্যানালিস্টদের কথা মতো তারা যেভাবে খেলে, আমি বরাবর একটা কথা বলি যে সেকেন্ড হাফে জাপান খুব ভালো খেলে, আমরা বরাবর দেখে এসেছি এই জিনিসটা। কিন্তু গতকালকে যখন ক্যাসিমারো বলতে দিল, ওই সময়টাতে আপনার কি ফিল হয়েছিল? জাপানের ফুটবল দলের ডাক নাম হচ্ছে গিয়ে ব্লু সামুরাই, মানে যোদ্ধা। তো ওরা মানে খেলাতেও সেই যোদ্ধা মনোভাবটা ফুটিয়ে তোলে, সেটা আমরা আগেও দেখেছি। আর প্রতিপক্ষ জাপান বলেই কিন্তু ব্রাজিলিয়ান ফ্যানরা একটু টেনশনে ছিল, এটা ন্যাচারাল ব্যাপার। আর খেলা যত গড়াচ্ছিল তত মানে উত্তেজনা বাড়ছিল। জাপান শুরুতেই গোল দেওয়াতে ব্রাজিল চাপে পড়েছিল, এটা ঠিক। কিন্তু ব্রাজিল হচ্ছে গিয়ে এমন প্রফেশনাল দল বা এমন ওরা বড় জায়গায় আসল খেলাটা খেলে, ঠিক সেটাই কালকে দেখিয়েছে। আর আমি কালকে মনে করি কালকে পুরো খেলায়, আপনি বললেন শুরুতে আনচেলত্তির কথা বললেন, উনি সত্যিকার অর্থে একজন মানে বলবেন মাইন্ড গেম খেলেছেন। পুরোপুরি মাইন্ড গেম খেলেছেন। যে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে জাপান অ্যানালিস্টদের মতো করে ভেবে চিন্তে খেললেও সামহাউ গিয়ে ব্রাজিলের যে প্রাণপণ খেলাটা, সেটার কারণে আসলে জাপানের মনোবল ভেঙে গেছে, এরকমটা মনে হচ্ছে কোথাও গিয়ে। এই দিক থেকে ব্রাজিলটাও চাপে ছিল, জাপান তো হারানোর কিছু নেই। আর ব্রাজিল তো এসছে চ্যাম্পিয়ন হেক্সামেশনের জন্য এসছে, এটা নো ডাউট অ্যাবাউট। সেই জায়গা থেকে আমি মনে করব যে তুলনামূলক চাপে ব্রাজিলই ছিল। শেষের দিকটাতে গিয়ে আমরা যখন দেখলাম যে নেইমার খুব কসরত করছে এবং আমাদের মনে হলো যে নেইমারকে বোধহয় এইবার নামানো হবে লাস্ট 10 মিনিট যখন আছে, কিন্তু ঠিক ওই সময়টাতে যে মাইন্ড গেমটা খেললেন কার্লো আনচেলত্তি এবং নেইমার নয় বরং এনরিককে নামিয়ে দিলেন, তখন গিয়ে খেলাটার মোড় ঘুরে গেল। এবং এই জায়গাটায় কোথাও কি আসলে মনে হয়েছে যে নেইমার নামলে আসলে ভালো হতো, কিংবা এনরিককে নামানোর কারণে যে বেটার হয়েছে, তখন গিয়ে কি কোথাও মনে হচ্ছে না আমার বোঝার ভুল ছিল,
হি ইজ দ্য রাইট পারসন এন্ড হি ইজ এটা দ্য এটা এক ধরনের right decision. সাইকোলজি গেম। কারণ যখন নেইমার ওয়ার্ম আপ করছিলেন তখন সবাই প্রতিপক্ষ থেকে শুরু করে আমরা সমর্থকরা যারা দর্শক আমরা কনফার্ম যে নেইমার নেইমার নামছে, নামবে। কিন্তু নেইমারকে ভেবে ওরা যে প্ল্যানটা করছিল সেটাকে মানে বুমেরাং করে দিয়ে আঞ্চলিক প্রমাণ করলেন যে সে হি ইজ এ মাস্টার মানে মাইন্ডেড, এটা প্রমাণ করেছে। আর ব্রাজিলের কালকের খেলা যে পুরোটাই দেখা হয়েছে মাহিরা, এটা মানে বরাবর বুঝতে পারছি, কিন্তু কোথাও গিয়ে একটু দুঃখ লাগে কারণ নেইমারের ফ্যান তো ব্রাজিলের সাপোর্টাররা সবাই, যে কেন নেইমারকে নামানো হলো না। দুঃখ তো অবশ্যই লাগে, কারণ যেহেতু আমরা নেইমারকে খুব বেশি চাই দেখতে, বা যেহেতু উনি ভালো খেলে বা উনি আমাদের একটা প্রাণ শক্তির মতো পুরো দলের, তো সেখান থেকে ওনাকে আসলে না দেখতে পাওয়া বা ওনার অসুস্থতা স্বাভাবিক একটুখানি মন খারাপ হয়েছে। যে আসলে পরে ওই যে ভাইয়া যেটা বললো যে যেভাবে উনি এক্সারসাইজ করতেছিল, তো ভেবেছিলাম যে উনি হয়তো অন্যান্য দেখতে পাবো ওনাকে আমরা খেলার অন্যান্য প্লেয়ার যারা যাচ্ছিলেন আর কি সাবস্টিটিউশনে, তাদেরকে কিন্তু নেইমার খুব বেশি এনকারেজ করছিল, একদম এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম, এবং সেটা কিন্তু সত্যি মানে ওদের টিম ওয়ার্কটা দেখার মতো ছিল। অপরদিকে আমি যদি জাপানের প্রসঙ্গে আসি, তাহলে জাপানের গোলকিপার সুজুকি মানে ওয়াটার পারফরমেন্স সত্যি মনোমুগ্ধকর ছিল, সেটা দেখার মতো ছিল। এবং সেই কারণেই আমার মনে হয় যে মানে কাসিমেরোর পরে যে গোলটা আমরা দেখেছি, মানে ব্রুনো গিমারেসের অ্যাসিস্টে আমরা গোলটা দেখেছি, সুজুকির পারফরমেন্সের কারণে আরো গোল হওয়ার থেকে বোধহয় মানে রক্ষা পেয়েছে। নিশ্চিত তো মিনিমাম 3টা গোল এক্সট্রা হওয়া উচিত ছিল, শুধু সুজুকির পারফরমেন্সের কারণে সেটা হয়নি। অনেকগুলো শট মিস করেছে, এটা আসলে অবশ্যই ফুটবল যে কোনো খেলা ভাগ্যটা একটা ব্যাপার থাকে। তবে ব্রাজিল কালকে যোগ্য দল হিসেবেই জিতেছে। খেলার আগে কি মনে হয়েছিল যে আজকে জাপানের সঙ্গে ব্রাজিলের খেলা সামহাও ব্রাজিল হারবে? আমি মনে প্রাণে চেয়েছিলাম একটা হাড্ডাহাড্ডি লড়াই হোক, কারণ রাত জেগে খেলা দেখছি আমরা, সেটা যেন উসুল হয়। কারণ আজকের পরে আমরা দেখেছি কিন্তু অনেক বড় দলে হেরেছে, যেমন জার্মান হেরেছে, তো জার্মানের সাথে প্যারাগুয়ে তো আমরা নিঃসন্দেহে ধরে নিয়েছি যে জার্মান জিতছে। এই প্রসঙ্গে আসবো, তার আগে মাহিনার কাছে জানতে চাই যে ব্রাজিল যেহেতু জিতে গেল রাউন্ড 32-তে, রাউন্ড 16-এ গিয়ে ব্রাজিলের সঙ্গে কার খেলা পড়লে আপনার বেশি ভালো লাগবে? আমার মনে হয় আর্জেন্টিনার সাথে দেখতে বেশি ভালো লাগবে। আর্জেন্টিনার সঙ্গে দেখতে চান? আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে পড়বে, যদি প্রপার ওয়েতে যদি যায় তাহলে আর্জেন্টিনা ব্রাজিল একটা স্বপ্নের সেমিফাইনাল হবে। ওটা কেমন হয় আর কি। আর বাংলাদেশে তো মারামারি লেগে যাবে যদি আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের খেলা পড়ে। হওয়াটা দরকার, এই মারামারিটা যেন মানে শালীন পর্যায়ে থাকে, সেটাই যেন কারোর উপর যেন ব্যক্তিগত আক্রমণ না হয়ে যায়। আর এই কম্পিটিশনটাই কিন্তু ফুটবলের এবং আমাদের এই আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টারদের আসল ব্যাপার। যদিও আমি ইংল্যান্ডের সাপোর্টার, কিন্তু আমি অফকোর্স চাই যে ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ব্রাজিল এরা রেসে থাকুক। ইংল্যান্ডের প্রসঙ্গে কথা বলবো, এখন ইংল্যান্ডের খেলা থাকলে এই মুহূর্তে আসলে ইংল্যান্ড নিয়ে কথা বলতে বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত দুটো ম্যাচ নিয়ে কথা বলি, জার্মান প্যারাগুয়ের ম্যাচটা আপনি প্রসঙ্গ তুলেছিলেন, সেই জন্য জানতে চাই যে এখানে আসলে প্যারাগুয়ে যেরকম খেলেছে, আগে যেমন একটা ধারণা করে গেছিলেন অনেকেই যে জার্মান তো জিতবেই, কারণ জার্মান এত ভালো দল, আর জার্মানের কিন্তু মানে অনেক ফ্যান রয়েছে বাংলাদেশে। শেষ পর্যন্ত টাই ব্রেকারে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম যে 4-3 গোলে হারিয়ে দিল প্যারাগুয়ে জার্মানকে। মানে টাই ব্রেকারে গিয়ে জার্মানের কি হলো আসলে? টাই ব্রেকারটা তো ভাগ্যের ব্যাপার তো। আর জার্মান যেহেতু চ্যাম্পিয়ন হওয়ার দাবি নিয়ে এসছে, তারা আগে 4বার চ্যাম্পিয়ন, তো তার প্রেশার। আর প্যারাগুয়ে হচ্ছে কি রাইজিং টিম, ডেফিনেটলি দক্ষিণ আমেরিকার কোনো দলই ছোট না, ওরা ফুটবল ওদের শৈল্পিকতার মধ্যে ওরা নিয়ে গেছে, ওরা দক্ষিণ আমেরিকার দলগুলো। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে কিছু ফ্রি খেলেছে প্যারাগুয়ে, কাপ জয়ের দাবিদার নিয়ে আসে, তারা ফুটবলটাকে এনজয় করতে এসছে। অন্যান্য বড় টিম যারা এসেছে সবাই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার নিয়ে এসেছে। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট জার্মানও সেই জন্যই এসেছিল। ডেফিনেটলি। মাহিরা, কোথাও গিয়ে কি এরকম মনে হয়েছে যে আর্জেন্টিনার যারা ফলোয়ার আছে বাংলাদেশে, তারা যেভাবে চাচ্ছে যে ব্রাজিল হারুক, ব্রাজিল হারুক, মজা করে চাচ্ছে, বাট সামহাউ যদি ব্রাজিল হেরে যেত, ব্রাজিল না থাকতো, তাহলে কি পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026টা আর্জেন্টিনা ভার্সেস ইউরোপিয়ান টিম এরকম কিছু একটা হয়ে যেত? ডেফিনেটলি সেটা তো হতোই। তারপরে আরেকটা বিষয় হতো যে যেহেতু আমরা বাংলাদেশের একটা অংশের ম্যাক্সিমাম অংশটা ব্রাজিলকেও সাপোর্ট করে, সেই জায়গায় যদি ব্রাজিল কালকে না থাকতো বা হেরে যেত, সেই জায়গায় যদি না আসতে পারতো, তাহলে আমার মনে হয় না যে আর্জেন্টিনা থাকলেও ওই যে খেলার যে ফুটবলের যে উন্মাদনা বা উচ্ছ্বাস থাকে, সেটা মনে হয় না খুব একটা সবার মধ্যে কাজ করতো।
আমার এটা ধারণা। আনচেলত্তির কথা আমরা বললাম, তার প্রসঙ্গ বারবার ঘুরে ফিরে এসেছে, ব্রাজিলের প্রসঙ্গ না আসলেও বারবার করে এসেছে, কারণ তিনি কতটা সফল একজন কোচ সে বিষয়ে আসলে কোনো সন্দেহ নেই, এবং ভীষণ কুল ব্রেনের একজন কোচ, সেটা আমরা কালকে মাঠে বারবার যখন তার দিকে ক্যামেরা গিয়েছে দেখেছি। কিন্তু আমরা যদি জাপানের কোচ তার কথাও যদি আমরা বলি যে তিনিও কিন্তু তার জায়গা থেকে সঠিক ডিসিশন নিয়েছেন এবং ভালোভাবে কিন্তু টিমকে এগিয়ে নিয়ে গেছেন। কোচ হিসেবে তার কালকের পারফরমেন্স হিসেবে আপনি কি বলবেন? নিঃসন্দেহে জাপানের কোচ উনি যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। ওনার স্ট্র্যাটেজি মধ্যে কিছুটা ইতালিয়ান একটা ব্যাপার মনে হয়েছে আমার কাছে, যে আচ্ছা। নিজের ডিফেন্সটা ঠিক রেখে অ্যাটাকে যাওয়া। এবং একটা প্রবাদ রয়েছে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, কিন্তু উনি যেটা করেছেন উনি নিজের দুর্গ ঠিক রেখে অ্যাটাকে গিয়েছেন, যে শুরুতেই কিন্তু উনি সেটা সফলতা পেয়েছেন। এটা ওনার একটা মাইন্ড গেমের একটা অংশ। আচ্ছা জীবন ভাই, এখানে আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে 90 মিনিটস এর শেষের দিকটাতে গিয়ে কোথাও কি গিয়ে মনে হচ্ছিল যে জাপান আসলে চাচ্ছে যে টাইমটা কোনোভাবে পাস হয়ে যাক এবং আমরা টাই ব্রেকারে চলে যাই? জাপানকে দেখে কি কোনো জায়গায় এরকম মনে হচ্ছিল, এবং ওই সুযোগটাই কি ব্রাজিল নিল? আমার মনে হয় জাপান চেয়েছিল যে অ্যাটলিস্ট ওই জায়গাটা যাক, কারণ বরাবর কিন্তু ব্রাজিলই কিন্তু চাপে ছিল। ব্রাজিল মেন্টালি অনেক প্রেসারে ছিল, কারণ জাপানও তো, আমি জাপানের সম্পর্কে বলছি, তারা তো বেসিক্যালি হারাবার কিছু নেই। তারা এশিয়ার নাম্বার 1 দল জাপান, নিঃসন্দেহে তারা আমাদের এশিয়াকে প্রতিনিধিত্ব করছে, এটাও আমাদের এশিয়ার গ্লোবালাইজেশনের জন্য ভালো একটা ব্যাপার। আর যে একটু আগে বললেন যে ছোট দল বল প্যারাগুয়ে হেরে গেল, আমি মনে করি কি ফুটবলের আসল সৌন্দর্যটা হচ্ছে এখানে, যে ছোট দল বলতে আসলে ওয়ার্ল্ড কাপে তেমন কিছু নাই, কারণ তারা যোগ্যতা প্রমাণ করেই এসছেন, এবং দেখা যায় অনেক সময় প্রেডিকশন আসলে কাজ করে না, প্রেডিকশন কাজ করে না। আর এই ছোট ছোট দল বলে যেগুলো যাদেরকে আমরা চিহ্নিত করছি, তারা ভালো করলে আলটিমেটলি কিন্তু এটা ফুটবলের জন্য কিন্তু মানে এক্স্যাক্টলি, ভেরি গুড পয়েন্ট। মাহিরা, 5 বারে চ্যাম্পিয়ন ব্রাজিল এবং হেক্সা মিশনের কথা সবসময় ব্রাজিল ফ্যানরা বলে থাকে, এবং অনেক সময় আর্জেন্টিনান ফ্যানরাও কিন্তু একটুখানি খোঁচা দিয়েই কথাটা বলে থাকে। যদি এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এ যেটা স্বপ্ন ব্রাজিলের ফ্যানদের, সেই স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়, ব্রাজিলের হাতে যদি কাপটা ওঠে, কেমন লাগবে? নিঃসন্দেহে এই অনুভূতি মানে প্রকাশ করার মতো না। মানে আমি লিটারালি, আপনি যখন বলছিলেন তখন মনে হচ্ছিল যে সত্যি এরকম একটা সিচুয়েশন হলে মানে কি অবস্থা হবে। আমার ইমাজিন করছিল যে করতেছিলাম, মানে আমার বুঝবাম কাউকে ট্রিট দেবেন না ট্রিট নেবেন? দেখা যাচ্ছে ট্রিট নেব, পাশের জন্য গাছ থেকে নিতে পারেন, ইংল্যান্ডের কাছ থেকে। কিন্তু ঠিক মতো যদি মানে খেলা যেভাবে যাচ্ছে, আমাদের সামনে প্রতিপক্ষ আর্জেন্টিনা পড়ে যেতে পারে। যদি যেভাবে জায়গা, যদি আমরা দুটো ম্যাচ যদি জিতি, আর্জেন্টিনার সঙ্গে পড়ার সম্ভাবনা খুবই আছে, এবং তখন যে আসলে কি হবে বলা যাচ্ছে না এখনই। কিন্তু আমরা একটুখানি যে ম্যাচটা নিয়ে কথা বলবো, নেদারল্যান্ড এবং মরক্কোর ম্যাচ, এটা আমি ভীষণ অবাক হয়েছি, যেটা 3-2 গোলে একইভাবে টাই ব্রেকারে গিয়ে মরক্কো জিতে গেল এবং নেদারল্যান্ড জিতে গেল। নেদারল্যান্ডস একটা উইনিং টিম, আর ডাচদের পারফরমেন্স নিয়ে সত্যি কিছু বলার নেই। যেহেতু আপনি ইংল্যান্ডের সাপোর্টার, আপনি ভালো বুঝবেন বিষয়টা, যেটা আসলে ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গোর ম্যাচ আছে আজকে, তো সেখানেও মানে যেহেতু এই দুটো ম্যাচে এই ধরনের দুর্ঘটনা ঘটলো, টোটাল ফুটবলের জনক বলা হয় কিন্তু নেদারল্যান্ডকে। তো নেদারল্যান্ডের যখন আগে যারা খেলতেন, রুট গুলিট, ডেনিস বার্গকাম্প, তারা খেলতেন, ওই ফুটবলটার যে ধাঁচ, সেটার মধ্যে কিছুটা ইউরোপিয়ান কিছুটা ল্যাটিনের মানে সংমিশ্রণ রয়েছে। এই জন্য ওদের ফুটবলটা একটু ডিফারেন্ট। মানে ওদেরকে আপনি ইউরোপিয়ান স্টাইলে অ্যাটাকিং দেখতে পাবেন, আবার ওই আপনাদের যে ল্যাটিনের যে ছন্দ, ফিজিক্যাল ফুটবলটা, সেটা ইউরোপিয়ানরা খেলে বেশি, আর ল্যাটিনরা খেলা হচ্ছে শৈল্পিক, যেটা ছোট ছোট পাস দিয়ে, এর কিছুটা আবার স্পেনের খেলার মধ্যেও পাবেন। তো নিঃসন্দেহে নেদারল্যান্ড দাবিদার, নেদারল্যান্ড বড় টিম। আমি এবার খুব মিস করছি ইতালিকে, মিস করছি। মানে এইগুলোই খেলারই একটা অংশ, এটাকে মেনে নিতে হবে। মাহিরা, এবার একটুখানি কাজ নিয়ে কথা বলবো। আপনার প্রায় 4 বছর হয়ে গেল মিডিয়াতে এসেছেন আপনি ক্যারিয়ারে, এবং বেশ কয়েকটি কাজ করেছেন। তার মধ্যে একটি কাজের কথা আমরা শুনেছি, থ্যাংক ইউ, এই শিরোনামে একটি সিনেমা আসতে যাচ্ছে জীবন শাহাদাতের সঙ্গে, দুজনের কো আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আপনারা। যতদূর জানি ডাবিং চলছে। আমরা কবে নাগাদ, আসলে প্রশ্নটা দুজনের কাছে, আগে মাহিরা উত্তরটা নিব, তারপরে জীবন শাহাদাতের, কবে নাগাদ আমরা মুক্তির অপেক্ষায় আছি, দেখতে পাবো? আমাদের অল্প একটু কাজ বাকি আছে, কিছু শেষের দিকে একটু শুটিং আমাদের এখনো হয় নাই, ম্যাক্সিমাম গুলো হয়ে গেছে আমাদের। আমরা মনে হয় ওটা খুব জলদি শেষ করে ফেলবো। তারপরে বাকি যে পোস্ট প্রোডাকশন গুলো কাজ থাকে সেগুলো হয়তো আমরা শেষ করে, যেহেতু পরিচালক হিরো দুজন উনি, জীবন শাহাদাত আছেন আমার সাথে, বাকিটা উনি বলতে পারবেন যে বাকি কাজটা কখন শেষ করতে পারি আমরা। আমরা কি একটু স্পয়লার শুনবো থ্যাংক ইউ এর গল্পের?
আর প্রথমত যেটা হচ্ছে আমাদের গল্পের প্রয়োজনে একটা অংশ শুটিং করতে হবে আমাদের কলকাতায় কলেজ স্ট্রিটে, কারণ আমাদের পুরো গল্পটা হচ্ছে একজন বুক লাভার মেয়ে নিয়ে গল্প। ইয়াং একটা মেয়ে, যে ইয়াং এখন জেনারেশন ইয়াং মেয়ে বলতে আমরা কিন্তু একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে এঙ্গেজ, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু এই গল্পের যে মেয়েটা সে হচ্ছে গিয়ে পুরোপুরি বুক লাভার বলতে যা বোঝায়, এবং সে বাচ্চাদেরকেও ঠাকুরমার ঝুলির মতো গল্প পড়ে শোনায়, এই টাইপের চাচা যদি কমিক্স পড়ে শোনায়, চাচা যদি মগজ কম্পিউটার প্রখর, সে বাচ্চাদেরকে সেটাও জানান দেয়। তো সেই বুক লাভার মেয়েটা যখন তার জীবনের একটা সিদ্ধান্তে কনফিউজ ছিলেন, ঠিক ওই সময় সে লাইব্রেরি থেকে আনা একটা বইয়ের মধ্যে 30 বছর পুরনো একটা চিঠি খুঁজে পাওয়া যায়। একজন প্রেমিক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে চিঠিটা লিখেছিলেন। আমরা অনেক সময় পুরনো বই কিনলে কিন্তু অনেক কিছু পেয়ে যাই, চিঠি পেয়েছে। তো সেই চিঠিটা পড়ে তার মনে হচ্ছে যে আচ্ছা 30 বছর আগের যে প্রেমটা ছিল প্রেমিকার প্রতি প্রেমিকের, সেই প্রেমটা কি শেষ পর্যন্ত পূর্ণতা পেয়েছিল, আর যদি পেয়ে থাকে তার তখন যে তার যে ভালোবাসার যে গভীরতা ছিল সেটা কি এখনো রয়েছে কিনা, এইটা তো জানার আগ্রহ জন্মায়। জীবন ভাই ভাবছে কতটুকু বলবো আর কতটুকু বলবো না। কিছু সবকিছু আস্তে বলে দিলে তো আমার সিনেমা লোকে দেখবে না, দেখবে না বলতে লোকের সিনেমা দেখছে, বাংলাদেশের সিনেমা দেখছে লোকজন। ইনফ্যাক্ট যখন আমি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যখন যাই, যখন বলি বাংলাদেশ থেকে এসেছি, তখন বলে যে বাংলা সিনেমা দেখবো। বাহ, খুব ভালো। মাহিরা কতখানি আশাবাদী সিনেমাটাকে ঘিরে? আমি পুরোপুরি আশাবাদী, যেহেতু গল্প ভাইয়া অনেকখানি বলে ফেলেছে। কাজ করে কেমন লেগেছে? কাজ করে অনেক ভালো লেগেছে, খুব ভালো, দুর্দান্ত একটা কাজ। এর আগেও আমার ভাইয়ের সাথে আর একটা কাজ হয়েছে, নেমপ্লেট, যেটা আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, সেটা দেশের বাইরেও, নেপাল, কলকাতা, বিভিন্ন জায়গায় এটা স্ক্রিনিং হয়েছে, এবং অভিজ্ঞতা সবকিছু মিলে ভাইয়ের সাথে বরাবরই ভালো ছিল, এবং কাজ আশা করি এই কাজটাও আরো ভালো আমি হবে। শুটিং এ ওকে অনেক অনেক জানাই। উল্টাটা হওয়ার কথা ছিল, নায়িকা বলবে যে আমি শুটিং অনেক জ্বালাই, তা না নির্মাতা বলছে আমি শুটিং এ ওকে অনেক জ্বালাই। কি ধরনের জ্বালায়? এমন অনেক সময় আছে যে আমরা খুব সিরিয়াস মুডে আছি, ওইখানে সিরিয়াসলি আমাদের একটা মানে কনভারসেশন হচ্ছে, কথাবার্তা চলতেছে, খুব ইমোশনাল একটা জায়গা, ওইখানে উনি এসে কানের কাছে মানে এমন কথা বলবে, মানে ওইখানে আর সিরিয়াস মুডটা আর কাজ করে না। লিটারালি এরকম করতে করতে দেখা যায় যে ডিওপি খেপে যায় আমাদের উপরে, কি হচ্ছে সব এখানে। ওকে, মানে রোমান্টিক মুডের ভাব দেখাতে হবে, সেখানে হাসাহাসি চলতেছে, মানে রোমান্টিক মুড সেখানে। উনি আমার কানের কাছে এসে বলতেছে, মাহিরা, মানে এমন একটা কথা আমি চাইবো যে উনি বলুন, তখন মাহিরা কিভাবে রোমান্টিক হয় এটা আমি জানতে চাই। এটা ভালো প্রশ্ন ছিল। আসলে আমি তো স্ক্রিনের পেছনেই বেশি কমফোর্ট, তো একটা বিশেষ প্রয়োজনে আমাকে স্ক্রিনের সামনে আসতে হয়েছিল। তো আমি কিছু পারছিলাম না ক্যারেক্টারে ঢুকতে, তার মধ্যে আমি তো ক্যামেরার পেছনেই কমফোর্ট ফিল করছি, কিন্তু আমি সামনে, আচ্ছা ঠিক আছে যাই। তো ওর সঙ্গে মানে ওকে আমি যখন ক্যামেরার পেছনে যখন ডিরেকশনটা দিই, তখন আমি যে মুডে থাকি, তো ওর সামনে গেলে আমার হচ্ছিল না। পরে বলে না আমাকে এটা শেষ করতে কি বলেন, এত সুন্দরী নায়িকার সামনে দাঁড়িয়ে আমাদের একটা সিকোয়েন্স ছিল যে আমরা একটা হাত ধরে হেঁটে যাব দুজন মিলে, খুব করতে হবে। তো উনি লিটারালি ওইখানে মানে কি করবেন বুঝতেছে না। মানে আমি বেসিক্যালি ডিরেকশনটা দিয়ে অভ্যস্ত, তো রোমান্টিজম ব্যাপারটা আমি ইনফ্যাক্ট আমি তাহসান ভাইকে দিয়েও রোমান্টিক সিকোয়েন্স যখন করিয়েছিলাম, তো মনে পড়ে যে আমি মনে হচ্ছে না, আমি তাহসান ভাইকে বলছি যে তুই এত রোমান্টিক কেমন হইলি, মানে আমি বললাম ভাই আমি তো মানে তোমার কাছ থেকে শিখছি। আচ্ছা, মানে তাকে উল্টা কাউন্টার দিলাম। তো ওকে যেটা যখন আমি ওকে বলছি যে রোমান্টিক ব্যাপারটা আসতে আমি হয় না যে আমি ভুলেই যাচ্ছি আমি ক্যারেক্টার, আমার মনে হচ্ছে আমি ডিরেক্টর হিসেবে আছি। এইটা নিয়ে করতে সানডাউন জিওপি যে আমাদেরই জুনিয়র শাহরিয়ার চান, ও ভালো সিনেমাটোগ্রাফার, ও তখন বলে যে ভাই আপনি এগুলো পরে করে আগে সানডাউন। আমি যেমন যখন বলতাম সানডাউন তাড়াতাড়ি করেন, আমাকেই বলছে সানডাউন। হয় আর কি, এইরকম সুইট ডিরেক্টর হয়। আমি তো শুনেছি ডিরেক্টর অনেক বকা খেতে হয়। বকা তো প্রয়োজনের সেটে আমরাও খাই, এটা স্বাভাবিক ঘটে, কিন্তু ওনার ক্ষেত্রে ভিন্ন হয়। আচ্ছা, উল্টা উনি বকা খান। উল্টা উনি বকা খান। জীবন ভাই কি চলছে আজকাল, আর্টিস্টরা ডমিনেট করছে ডিরেক্টরকে, ভাবা যায়? ডমিনেটটা দুরকম, একটা হতে পারে যে সে বেটার কাজ বের করে নিয়ে গেলে তার ক্যারিয়ারের জন্য ভালো, ডেফিনেটলি সেই জায়গা থেকে ডমিনেটটা অবশ্যই আমি মনে করি যে এটা উচিত। যেমন আমি একজন আর্টিস্টের নাম ধরেই বলছি অন স্ক্রিনে, আমি যখন জীবনে প্রথম মোশাররফ করিমকে নিয়ে যখন কাজ করতে যাই, মোশাররফ ভাইকে নিয়ে, আমার মধ্যে টেনশন হচ্ছে যে আমি ওনাকে ডিরেকশন দিব, মানে কি বলবো। তা আমার
একটা সিকোয়েন্স ছিল এরকম যে মই বেয়ে উপর উঠতে হবে। আমি মোশারফকে বলতে সাহস পাচ্ছি না, মোশারফ ভাই মই বেয়ে তোমাকে উপর উঠতে হবে, মানে সিঁড়ি বেয়ে, মানে ডিশ অ্যান্টেনা কেবলে কাজ করে। তো আমি বাইরে বললাম ভাই এই সিকোয়েন্সটা এরকম, একটা কাজ করি আমরা মাস্টারটা নিব না, আমরা শুধু ক্লোজটাই কাটবো, মাস্টারটা আমরা নিচে, মাস্টার নিলে তো আপনাকে তো বেয়ে উঠতে হবে। তো মোশারফ আমাকে বলতেছে যে জীবন তোর এই সিকোয়েন্সে এই শটটা খুব ইম্পর্টেন্ট, তুই কর, অসুবিধা নাই। তখন আমাকে মনে হয়েছে যে কেন উনি মোশাররফ করিম, এই জন্যই মোশাররফ করিম। এই কথাটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি ইন্টারভিউ নিতে গিয়ে, যে আসলে যখনই প্রসঙ্গ আসে অভিনয়ের এবং মোশাররফ করিমের প্রসঙ্গ আসে, তখন এরকম একটা দুইটা এক্সাম্পল প্রত্যেকের জীবনের সঙ্গে কাজ করতে গিয়ে যা যা ঘটেছে ওনার সঙ্গে আমি এরকম শুনতে পাই, এবং সবাই এই লাস্টে একটা কথাই বলেন যে কেন উনি মোশাররফ করিম। আসলে ভালো লাগে যে আসলে আমরা অনেক বেশি প্রাউড ফিল করি যে আমাদের বাংলাদেশে মোশাররফ করিমের মতন একজন ওয়ার্ল্ড ক্লাস আর্টিস্ট রয়েছেন। একেবারে শেষের দিকটাতে আছি, আর ইংল্যান্ডের সাপোর্টার আছে, ইংল্যান্ড নিয়ে কথা বলবো না সেটা তো হতেই পারে না। শুরুটাও করেছে ইংল্যান্ডকে নিয়ে, শেষটাও ইংল্যান্ডকে নিয়ে হবে। আজকে রাতেই ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গোর খেলা। সামহাও গতকালকে আমার এপিসোডে যিনি এসেছিলেন ফুটবলার জনি ভাই, উনি কিন্তু জার্মানের সাপোর্টার ছিলেন, এবং জার্মান প্যারাগুয়ে নিয়ে যখন প্রেডিকশন করতে বলেছি উনি কিন্তু খুবই একটু রিল্যাক্সে বলেছেন, প্যারাগুয়ের সঙ্গে খেলা এটা কোনো ব্যাপার হলো। আপনি কি বলবেন? এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে যে খেলার রেজাল্ট কি হবে। আসলে রেজাল্ট যাই হোক, আমি মনে প্রাণে চাইবো একটা অসাধারণ ফুটবল হোক, আমরা রাত জেগে খেলা দেখবো, আমাদের ইনভেস্টমেন্টটা যেন আমরা যেন প্রফিট হিসেবে যেন পাই, ভালো ম্যাচ পাই। সাপোর্ট হিসেবে তো অবশ্যই এক্সপেক্ট করবো যে ইংল্যান্ড জিতবে, এটা চাই। প্রেডিকশন বলতে আমি চাইবো যেন ভালো ফুটবল খেলে এবং কঙ্গোকে গুড লাক, হারিয়ে যেন 16-এ যেতে পারে ইংল্যান্ড, সেটা তো থাকবেই। সাপোর্টার হিসেবে একটু একটু স্ট্রংলি বলেন কথাটা, তাহলে তো মানে বোঝা যাচ্ছে না আপনি ইংল্যান্ডের সাপোর্টার। আমাদের ইংল্যান্ডের স্লোগান হচ্ছে ইটস কামিং হোম। ওকে, তো ইটস কামিং হোম, সো ইটস কামিং হোম। ইটস কামিং হোম, লেটস সি what will happen. আচ্ছা, তার পরপরই বেলজিয়ামের সঙ্গে সেনেগালের খেলা রয়েছে। বেলজিয়াম খুবই শক্তিশালী টিম আমরা জানি, আর সেনেগাল প্রথম পর্বের ম্যাচে তো নিজেদেরকে প্রমাণ করে এই পর্যন্ত এসেছে। তারা মানে অনেক ভালো খেলছে, তারা গত বিশ্বকাপে অনেক ভালো খেলেছে। কি প্রেডিকশন করবে মাহিরা বেলজিয়াম ভার্সেস সেনেগাল, কি হতে পারে? কারণ আমরা এই তিনটা ম্যাচে যা দেখলাম কালকে থেকে, যেমন চ্যাম্পিয়ন যদি একজন প্যারাগুয়ের কাছ থেকে চলে যেতে পারে, নেদারল্যান্ডও যদি চলে যেতে পারে, সেখানে আসলে কোনো প্রেডিকশন করাটা এখন এই আমি উরুগুয়ের চলে যাওয়াটা খুব মানে মিস করছি, উরুগুয়েকে আমি মিস করছি দ্বিতীয় রাউন্ডে। ইনফ্যাক্ট ইরান তো মানে তাদের কেন তাদেরকে যোদ্ধা বলা হয় সেটা তারা প্রমাণ করে গেছে। এর সঙ্গে আরো একটা খেলার কথা বলতে হবে, ইউএস এর সঙ্গে বসনিয়ার খেলা রয়েছে, তাদের জন্য শুভকামনা রইল। সব মিলিয়ে মাহিরা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, জীবন ভাই থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো ফুটবল নিয়ে আপনাদের যে জানাশোনা বা যে আগ্রহ, সেটা যেন অনেক ভালো লাগলো, এবং কাজের ক্ষেত্রে যে খুনসুটি দুজনের যে একটা সুন্দর কেমিস্ট্রি রয়েছে সেটা যেন খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। শেষ পর্যায়ে এসে আজকের এই যে ফুটবল বিশ্বকাপ নিয়ে আমরা যে আয়োজনটা করলাম, এবং এখানে এসে আপনার কেমন লাগলো? চমৎকার আয়োজনের আমার অংশ হতে পেরে আমরা সম্মানিত বোধ করছি, এবং এই আয়োজন সংশ্লিষ্ট যারা রয়েছেন, ক্যামেরার পেছনে রয়েছেন, আপনি রয়েছেন, এবং ইনফ্যাক্ট যারা সংশ্লিষ্ট স্পন্সর, সবাইকে আমাদের পক্ষ থেকে আমাদের সিনেমার নামে বলবো থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনি কি বলবেন? আমিও সেটাই বলবো, থ্যাংক ইউ। ওকে, অনেক অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন, অগ্রিম অভিনন্দন রইল। থ্যাংক ইউ, মুক্তির অপেক্ষায় রয়েছে। সো আমার পক্ষ থেকেও থ্যাংক ইউ। অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ টু আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে দেশ রূপান্তরের নিয়মিত আয়োজন দেশ রূপান্তর প্রেজেন্ট স্ট্রাইকার, স্পন্সর্ড বাই ফিনিক্স ফাইন্যান্স। কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন কেমন লাগলো আজকে জীবন শাহাদাত এবং মাহিরা হাসানের সঙ্গে ইন্টারভিউ। আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে যে চলমান প্রোগ্রাম সেটা চলতেই থাকবে, এবং সেখানে নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো আমাদের নেক্সট এপিসোডে, সেটা হচ্ছে বেলজিয়াম ভার্সেস সেনেগালের খেলা, এবং সেই সঙ্গে থাকবে ইউএসএ ভার্সেস বসনিয়ার খেলা, এবং সেই সঙ্গে কথা বলতে হবে অতি অবশ্যই ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গোর খেলা। চোখ রাখুন দেশ রূপান্তরের ডিজিটাল পেজে। ভালো থাকুন, দেখা হবে আবারও।